Dino, the dinosaur. Another JavaScript runtime from living legend Ryan Dell. But this time, this is not only a JavaScript runtime, but also a TypeScript runtime. Does it make any sense? বলবো ডিনো সম্পর্কে সবই বলবো। ডিনো কি, কেন ব্যবহার করা হয়, কি এর ফিচার বা এর ফিউচারই বা কি, সব কিছু সম্পর্কে বলবো। আজকে অফিসিয়াল ভাবে ডিনো এর ভার্সন 1 রিলিজ হতে চলেছে এবং আপনারা তার সাক্ষী হতে চলেছেন প্রথম দিনেই। অন্ততপক্ষে এই খুশিতে হলেও একটা লাইক, একটা শেয়ার তো আমি ডিজার্ভ করি, তাই না? আর কমেন্ট না হয় ভিডিওর পরেই করলেন, জাস্ট কিডিং। চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। জাভাস্ক্রিপ্টের জগতে নতুন আরেকটি নাম হচ্ছে ডিনো। আমরা সবাই জানি নোডজেস বাজারে আসার পরে জাভাস্ক্রিপ্টের যে ডিমান্ডটা সেটা কিভাবে বৃদ্ধি পেয়েছিল। সব জায়গায় মোবাইল ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, ব্যাক ইন ডেভেলপমেন্ট, ডেটাবেস, ইচ অ্যান্ড এভরি ফিল্ডে আমরা জাভাস্ক্রিপ্টের ব্যবহার করেছি নোডজেস এর সাহায্যে। নোডজেস জাভাস্ক্রিপ্টের জন্য একটা নতুন দুয়ার খুলে দিয়েছিল, কিন্তু তারপরেও কেন জানি এর ক্রিয়েটর রায়ান ডেল সাহেবের মন ভরছিল না, তার মনে কোনো সুখই ছিল না। কেন? তার কারণ যত দিন যাচ্ছিল তত তার মনে হতে থাকছিল যে নোডজেসে এই সমস্যাগুলো রয়েছে। যখনই আমরা বড় কোনো কাজ করতে গিয়েছি নোডজেসে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয়েছি। আর রায়ান ডেল সাহেব মনে মনে খুব কষ্ট পেয়েছেন যে একটা জিনিস আমি তৈরি করলাম, একটা মানুষের প্রবলেম আমি সলভ করার চেষ্টা করলাম, কিন্তু দেখা যাচ্ছে সেই নোডজেসটাই বা সেই রান টাইমটাই মানুষের প্রবলেমের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা তো হওয়ারই ছিল। রায়ান ডেলের পূর্বে কিন্তু কেউই জাভাস্ক্রিপ্টকে নেটিভ ভাবে ব্যবহার করার কথা চিন্তা করেনি, নোডজেসই প্রথম। তো প্রথম যখন কোনো কিছু আসে তখন তো সেখানে বাগ থাকতেই পারে, এটা আমরা মেনে নিয়েছি এবং এখনো আমরা মেনে নিচ্ছি। কিন্তু রায়ান ডেল সাহেব ইনি তো মানতে নারাজ। তার কথা হচ্ছে কোনো বাগ থাকা যাবে না, কোনো ভুল থাকা যাবে না। তাই তিনি কি করলেন, 2018 সালে আজকের দিনেই প্রথম ডিনো নামক একটা ওপেন সোর্স প্রজেক্ট পাবলিশ করলেন। তো তখন কিন্তু এত বড় কিছু ছিল না। এটা আজকে তার অফিসিয়াল রিলিজ হচ্ছে, মানে আজকে থেকে আমরা অফিসিয়াল ভাবে এটা ব্যবহার করতে পারবো। কিন্তু তখন সে ইনিশিয়ালি প্রজেক্টটা শুরু করেছিল এবং এই প্রজেক্টটা তৈরি করার সময় রায়ান ডেল সাহেবের মাথায় একটা জিনিসই ছিল, নোডজেসে যেই যেই ভুল তিনি করেছেন কোনোভাবেই সেই ভুলগুলো তিনি আর এখানে রাখবেন না। যেভাবে পারা যায়, যত দিক থেকে পারা যায় সব দিক থেকে তিনি ডিনোকে বেস্ট হিসাবে রিপ্রেজেন্ট করবেন, নোডজেস এর অল্টারনেট হিসাবে। এমনও হতে পারে যে কালকে আমরা নোডজেসকে ভুলে গিয়ে ডিনোকেই ব্যবহার করব। আমি তো সেরকমই প্ল্যান করছি। আপনাদের কি অবস্থা কমেন্টে অবশ্যই জানাবেন। ডিনো নোডজেসের মতোই একটা রান টাইম, সাথে সাথে এটা টাইপ স্ক্রিপ্টও সাপোর্ট করে। মানে এখন টাইপ স্ক্রিপ্ট কোড লেখার জন্য আমাদের আলাদা করে টাইপ স্ক্রিপ্ট কম্পাইলার সেট আপ করার কোনো প্রয়োজন নেই। টাইপ স্ক্রিপ্ট কম্পাইলার, টিএস নোড এসব সেট আপ করার কোনো দরকার নেই। যেই কম্পাইলার জাভাস্ক্রিপ্ট কোডকে এক্সিকিউট করবে সেই একই কম্পাইলার বা একই ইঞ্জিন বা রান টাইম যাই বলেন না কেন, সে টাইপ স্ক্রিপ্ট কোডকেও এক্সিকিউট করতে পারবে। তবে আপনি চাইলেই, আমরা আগে যেভাবে টাইপ স্ক্রিপ্ট কনফিগারেশন কোড তৈরি করতাম একটা ফাইল তৈরি করার মাধ্যমে, টিএস কনফিগ ফাইল তৈরি করার মাধ্যমে, এখনো আপনি সেটাই করতে পারবেন। তবে প্রয়োজন সব ক্ষেত্রে পড়বে না। এটা তো গেল শুধুমাত্র একটি মাত্র ফিচার। এছাড়া আরো অসংখ্য উল্লেখযোগ্য পরিবর্তন ডিনো নিয়ে এসেছে, যেগুলো আমরা অল্প কিছুক্ষণের ভেতরেই এক্সপ্লোর করতে যাচ্ছি এবং যেগুলো আসলেই ম্যাটার করে, যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে যে আপনি নোডজেস চুজ করবেন না ডিনো। এখানে একটা কথা বলে রাখা ভালো যে নোডজেস চুজ করেন বা ডিনো চুজ করেন, মেইনলি কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করছেন আর এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে না। অর্থাৎ আপনার এক্সিস্টিং প্রজেক্টও যদি আপনি ডিনোতে কনভার্ট করতে চান তাহলে খুব বেশি পরিশ্রম মনে হয় না আপনাকে করতে হবে, খুব অল্প কিছু পরিবর্তন করলেই কাজটা সম্পন্ন করা যাবে। এই ভিডিওতে আমি অল্প কয়েকটা পয়েন্টকে মার্ক আউট করেছি, যেগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব কেন আমার মনে হয়েছে ডিনো নোডজেসের থেকে অনেক বেটার একটা সলিউশন। তো এক এক করে আসা যাক। হ্যাঁ, সবার প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ডিনো তৈরি করা হয়েছে রাস্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আমরা সবাই জানি V8 ইঞ্জিন তৈরি করা হয়েছে সি প্লাস প্লাস ব্যবহার করে এবং একই কারণে নোডজেস ইঞ্জিনও তৈরি করা হয়েছিল, নোডজেস রান টাইমও তৈরি করা হয়েছিল সি প্লাস প্লাস ব্যবহার করে। তাহলে হঠাৎ কি এমন ঘটলো যে রায়ান ডেল তিনি চিন্তা করলেন যে সি প্লাস প্লাস থেকে রাস্টের দিকে চলে যাওয়া যাক? তার নামের সাথে মিল আছে এই জন্য রায়ান ডেল রাস্ট, এরকম কোনো ব্যাপার স্যাপার না, এরকম কোনো ব্যাপার স্যাপার না। এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আপনাকে বুঝতে হবে বেঞ্চমার্ক। সি, সি প্লাস প্লাস, সি ল্যাং, সি শার্প, রাস্ট, গোল্যাং সবগুলোর যদি বেঞ্চমার্কিং আপনি করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে রাস্ট
অনেক ফাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, অনেক 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 ফাস্ট। কিছু কিছু ক্ষেত্রে তো এটা সি ল্যাঙ্গুয়েজের থেকেও ফাস্ট। আপনি বলতেই পারেন যে রাস্ট হচ্ছে 2020 সালের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা মডার্ন এবং অনেক জটিল ফিচার, সি সি প্লাস প্লাসের মতো অনেক জটিল ফিচার সেখানে নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সি সি প্লাস প্লাসের মতোই পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু মজার বিষয় হচ্ছে ভি8 ইঞ্জিনই রয়ে গেছে। আগে যে ভি8 ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল নোটজেসে, এখনো সেই একই ভি8 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ডিনো তৈরি করার ক্ষেত্রে। বাট একটু পরিবর্তন তো আছেই। এই ক্ষেত্রে যেহেতু ভি8 ইঞ্জিনটা সি প্লাস প্লাসে লেখা আর ডিনো রান টাইমটা তৈরি করা হয়েছে রাস্ট ব্যবহার করে, তাই দুইটাকে কানেক্ট করার জন্য একটা বাইন্ডিং তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হচ্ছে রাস্টি ভি8। ওকে, তো আমার কাছে এটা একটা বড় উল্লেখযোগ্য কারণ মনে হয়েছে যে কারণে আপনি ডিনো চুজ করতে পারেন। নোটজেসের থেকে ডিনো অ্যাপ্লিকেশন অনেক বেশি ফাস্ট হবে এবং ডিনোর অফিসিয়াল সাইটে গেলেই আপনি বেঞ্চমার্কিংটা দেখতে পারবেন খুব ভালোভাবে। দ্বিতীয় যে পয়েন্টের কথা আমি বলবো সেটা হচ্ছে সিকিউরিটি। ভি8 ইঞ্জিন তো আগে থেকেই সিকিউর, নোটজেসও সিকিউর, আপনি বলতেই পারেন নোটজেস সিকিউর। তারপরেও নোটজেসে অসংখ্য জায়গা আছে যেখান থেকে সিকিউরিটি ল্যাক হতে পারে। যেমন অনেক বড় বড় ডেভেলপার মনে করেন নোট প্যাকেজ ম্যানেজার একমাত্র টুল যেইটাই সব থেকে বড় ভালনারেবল কোড ধারণ করে রাখতে পারে। কেন? তার কারণ এখানে আপনি একটা প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে থার্ড পার্টি প্রচুর টুলস ব্যবহার করছেন, থার্ড পার্টি অনেকের কোড ব্যবহার করছেন। এখন এই থার্ড পার্টি কোডগুলো যদি ভালনারেবল হয়, সে যদি ইচ্ছা করে আপনার ফাইল সিস্টেমে অ্যাক্সেস নেবে, সে কিন্তু পারবে, সে ইজিলি সেই কাজটা করতে পারবে। তার মানে যদি এমন কোনো একটা ভালনারেবল থার্ড পার্টি লাইব্রেরি আমি ইনস্টল করি যার ভেতরে হ্যাকিংস বা হচ্ছে কি বলা যেতে পারে আমার সিস্টেমটাকে ক্রাশ করার কোনো কোড আছে, তাহলে সে কিন্তু এটা করতে পারবে। তার মানে সিকিউরিটি ল্যাক এখানে একটা আছে। এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের রাহেন্ডেল সাহেব ডিনোতে কোনো প্যাকেজ ম্যানেজারই রাখেনি, মানে সেন্ট্রালাইজড যে প্যাকেজ ম্যানেজার নোট মডিউলস এর মতো সেরকম কোনো কিছুই এখানে নেই। তাহলে কাজ করবে কিভাবে? তাহলে এই ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে আমরা ডিরেক্টলি ফাংশন মডিউলস সবকিছু ইম্পোর্ট করব। ওয়াও, মানে আমাদের কোনো npm ইনস্টল করতে হবে না, আমাদের নোড মডিউলস হ্যান্ডেল করতে হবে না, বড় নোড মডিউলস ডিরেক্টরি ম্যানেজ করতে হবে না। তারপরে ভার্সনিং নিয়ে যে প্রবলেমটা ছিল ভাই আমাদের, আপনারা যারা সিনিয়র আছেন তারা প্রত্যেকেই অন্তত পক্ষে ভার্সন মিসম্যাচের কারণে অ্যাপ্লিকেশন ক্র্যাশের সাথে পরিচিত, আমি এক্সপেক্ট করতেই পারি। তো একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে চলে গেলেই অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে, এই যে বড় একটা প্রবলেম, এই প্রবলেমটাও এখন আর হবে না, কারণ ভার্সন ম্যানেজ করা হবে ইউআরএল এর মাধ্যমে। আমরা যে কোনো কিছু ইম্পোর্ট করব, যে কোনো থার্ড পার্টি মডিউলস ইম্পোর্ট করব ইউআরএল এর মাধ্যমে। কত মজার না ব্যাপারটা? অনেক মজার। তাহলে কি প্যাকেজ ম্যানেজার, প্যাকেজ জেসন কিছুই আমাদের লাগবে না? না, কিছু লাগবে না। জাস্ট আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন, সেখানে ইউআরএল ইম্পোর্ট করবেন, ইউআরএল এর মাধ্যমে ইএস মডিউলের মাধ্যমে। এখানে একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে ইএস মডিউল, একটু পরেও আবার আসবো এটা নিয়ে। সো আপনাকে রিকোয়ার করতে হবে না, ইএস মডিউল সিস্টেমের মাধ্যমে আপনি ইম্পোর্ট করবেন এবং ইম্পোর্ট করার পরে আপনি ফাংশনটা ব্যবহার করতে পারবেন। তার মানে আপনি যে কেউ যেখান থেকে খুশি সেখান থেকে একটা npm হাব হয়ে যেতে পারেন। নোট প্যাকেজ ম্যানেজার যে সাইট আছে না, সেরকম আপনি আপনার কোড ডিস্ট্রিবিউট করতে পারেন, এই কোডটা যে কোনো সার্ভারে থাকতে পারে। তাহলে যদি আমরা প্যাকেজ ম্যানেজারকে বাদ দিয়ে দিই, আমাদের সিকিউরিটি প্রবলেম সলভ হয়ে যাবে? কিছুটা তো হবে, পুরোপুরি হবে না। পুরোপুরি হওয়ার জন্য আমাদের আরো একটা কাজ করতে হবে, এবং সেই কাজটা আমাদের করতে হবে না, রাহেন্ডেল সাহেব অনেক স্মার্ট, উনি করে রেখেছেন। কি করেছেন উনি? উনি এক্সট্রা ভাবে পারমিশনের ব্যবস্থা করেছেন। মানে এখন যদি একটা ভালনারেবল কোড আপনার সিস্টেমে থাকেও, কোনো একটা মডিউল যেটা ভালনারেবল থাকেও, সে ইচ্ছা করলেই আপনার ফাইল সিস্টেমে অ্যাক্সেস নিতে পারবে না। সে ইচ্ছা করলেই এইচটিটিপি রিকোয়েস্ট পাঠিয়ে আপনার সমস্ত লগ সেখানে সার্ভারে সেন্ড করতে পারবে না। কেন? কারণ ওই যে বললাম, আমাদেরকে এক্সট্রা করে পারমিশন দিতে হবে। ফাইল সিস্টেম, এইচটিটিপি মডিউলস বা নেট, এগুলোর ক্ষেত্রে এই এই যে সিক্রেট যে বিষয়গুলো আছে, মানে যেগুলো একটু ভালনারেবল হওয়ার চান্স থাকে, সেনসিটিভ যে মডিউলসগুলো, সেই সব জায়গাতে এখানে তারা কি করেছে, পারমিশনের ব্যবস্থা করেছে। দেখা যাচ্ছে আপনি একটা মডিউল ইনস্টল করলেন XYZ, এই XYZ মডিউলের ভেতরে তার কাজ হচ্ছে আপনার লগ চুরি করা। তো তার জন্য ফাইল সিস্টেমে অ্যাক্সেস নিতে হবে, নেটে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানোর জন্য নেট মডিউলে যেতে হবে। তো আলটিমেটলি সে কিন্তু সেটা পারবে না এখন আপনার পারমিশন বিন। আর যখনই আপনার পারমিশন চাইবে, তখনই আপনি বুঝে যাবেন যে এই সিস্টেমটাতে একটা না একটা সিকিউরিটি বাগ, সিকিউরিটি ইস্যু আছে। তাহলে এটা কত বড় একটা বিষয়, বুঝতে পারছেন? তার মানে আমরা বলতেই পারি ডিনো নোটজেসের থেকে অনেক 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 বেশি সিকিউর, এবং এটা ডিজাইনই করা হয়েছে সিকিউরিটিকে ফোকাসে রেখে। এবার একটু ফ্রন্ট এন্ড ডেভেলপারদেরকে সুখবর দেওয়া যাক। নোটজেস আসার পরে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জগৎটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে।
আমার মনে হয় ডিনো আসার পরে আবারও এটা পরিবর্তন হতে যাচ্ছে, কারণ নোটজেস আসার পরে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কমপ্লেক্সিটি অনেক বেড়ে গেছে। এখন যদি আমরা একটা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই ফ্রম স্ক্র্যাচ, কোনো থার্ড পার্টি টুলস ব্যবহার না করে, মানে বয়লার প্লেট যেসব সিএলআই টুলস আছে সেগুলো ব্যবহার না করে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওয়েব প্যাক ইনস্টল করতে হবে, লাইভ সার্ভার ইনস্টল করতে হবে, আর কি করতে হবে? লিন্টার ইউজ করতে হবে, টেস্টার ইউজ করতে হবে, পেটিআর ইউজ করতে হবে, ডকুমেন্টের জন্য জেএস ডক ইনস্টল করতে হবে, আরো কত কি। এই সব কিছু আমাকে ম্যানেজ করতে হবে ম্যানুয়ালি। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমার ডেভেলপমেন্ট সেটআপটা, ডেভেলপমেন্ট প্রসেসটা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে ডিনো একটা মজার কাজ করেছে। ডিনো বলেছে, অবশ্য এটা আমার মনে হয় গোল্যাং থেকে ইন্সপায়ার্ড হয়েছে, এবং যত সম্ভব এটা গোল্যাং থেকে ইন্সপায়ার্ড হওয়া। আমার ডিনোর ভেতরেই সবকিছু থাকবে, কারোর কাছে যাওয়ার দরকার নেই। ডিনো আপনাকে কি প্রোভাইড করছে? ডিনো আপনাকে টেস্ট রানার প্রোভাইড করছে, অ্যাসারশন লাইব্রেরি প্রোভাইড করছে, জেএসডক্স ডিফল্ট ভাবে ইন্টিগ্রেট করে দেওয়া আছে ডকুমেন্টেশন করার জন্য। একটা কমান্ড দিলে জেএসডক্স ব্যবহার করে ডকুমেন্টেশন রেডি হয়ে যাবে। পেটিআর যুক্ত করে দেওয়া আছে, লাইভ সার্ভার যুক্ত করে দেওয়া আছে, এ টু জেড যা আপনার দরকার সবকিছু, ইভেন ডিবাগার পর্যন্ত দেওয়া আছে। কি মজার না বিষয়টা? আর আমাকে থার্ড পার্টি টুলসগুলোর কাছে যেতে হচ্ছে না। তার মানে আমাদের ফ্রন্ট এন্ড যতটা কমপ্লিকেটেড ছিল, ডিনো আসার পরে সবকিছু ইজিয়ার হয়ে যাবে। কারণ নোটজেস এই যে মডিউলসগুলো, এই মডিউলসগুলো ব্যবহার করে আমরা যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট প্রসেসটা চালাতাম সেটা করতাম নোটজেস ব্যবহার করে। এখন আমরা করব ডিনো ব্যবহার করে, আর ডিনো আমাদের সবকিছু নিজে থেকেই দিচ্ছে। তার মানে আমাদের থার্ড পার্টি টুলস ম্যানেজ করার যে ঝামেলাটা, সেই ঝামেলাটা থাকবে না, এটা আমার মনে হয়। এছাড়াও আরো একটা মজার বিষয় আছে, ডিনো ওয়েব স্পেসিফিকেশন মেনেই তৈরি করা হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা নোটজেসে যখন, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার যখন নোটজেসে যেতাম, তখন একটা ডিফারেন্ট মডিউল সিস্টেম দেখতে পেতাম। সেখানে আমরা দেখতে পেতাম উইন্ডো অবজেক্ট নেই, গ্লোবাল অবজেক্ট। সেখানে আমরা ফেস এপিআই পেতাম না। এরকম অসংখ্য বিষয় আছে যে বিষয়গুলো নোটজেস আর ফ্রন্ট এন্ডে ডিফারেন্ট, ব্রাউজারে ডিফারেন্ট হওয়ারই কথা ছিল। কারণ নোটজেসের এখানে তো কোনো ব্রাউজার নেই, ব্রাউজার উইন্ডো নেই, তাহলে এখানে উইন্ডো কেন থাকবে? এই জন্য গ্লোবাল ছিল, এখানে প্রসেস ছিল। বাট ডিনো একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করলো। সে ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং ব্যাক এন্ড ডেভেলপারের মাঝখানের গ্যাপটাকে দূর করার জন্য ওয়েব স্পেসিফিকেশন মেনে সে একটা মডিউল সিস্টেম তৈরি করলো, বা পুরো রান টাইমটা তৈরি করলো। এর ফলে কি হচ্ছে? আপনি উইন্ডো অবজেক্ট ডিনোতে ব্যবহার করতে পারবেন, এবং সেম উইন্ডো অবজেক্ট ব্রাউজারে ব্যবহার করতে পারবেন। তার মানে একই কোড ব্রাউজারেও রান হবে, একই কোড আপনার ডিনোতেও রান হবে। কি মজার না ব্যাপারটা? উইন্ডো অবজেক্ট মানে এখানে গ্লোবাল অবজেক্ট, এরকম অসংখ্য অবজেক্ট আছে। এই ফেস এপিআই, ফেস এপিআই কথা একটু আগে বলছিলাম। ফেস এপিআই আগে হচ্ছে আপনার নোটজেসে ছিল না, বাট এখন আছে। এছাড়াও আরো অসংখ্য ব্রেকিং চেঞ্জ আছে যেগুলো আপনার লাইফটাকে অনেক বেশি ইজিয়ার করে দিবে। এরকম উল্লেখযোগ্য একটা পরিবর্তন হচ্ছে ইএস মডিউল। একটু আগেও বলছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে নোট, এই ফ্রন্ট এন্ড থেকে যারা নোটজেসে যায় তাদের একটা বড় প্রবলেম হয় যে এখানে ইএস মডিউল সাপোর্ট করে না। কারণ যখন নোটজেস তৈরি করা হয়েছিল তখন জাভাস্ক্রিপ্ট এতটা স্মার্ট ছিল না। নোটজেস এসেছে 2019-এ, আর জাভাস্ক্রিপ্ট স্মার্ট হয়েছে 2015-এ। 6 বছরের গ্যাপ। তো এর মাঝখানে জাভাস্ক্রিপ্ট অনেক ম্যাচিউর হয়েছে, নোটজেস অনেক ম্যাচিউর হয়েছে, যার ফলে হুট করে সবকিছু চেঞ্জ করতে পারেনি। এই জন্য কি হয়েছে? এই জন্য লেটেস্ট ভার্সন না, কিছুদিন আগের ভার্সনের কথা বলছি, যে নোটজেসে ইএস মডিউলের মাধ্যমে ইম্পোর্ট করা যেত না, এখন করা যায় এক্সপেরিমেন্টাল ভাবে, এবং সেটা করার জন্য এক্সট্রা কিছু কনফিগারেশনেরও দরকার পড়ে। বাট ডিনোতে আপনি ডিরেক্টলি ইএস মডিউল ব্যবহার করে ইম্পোর্ট করতে পারবেন। মানে ফ্রন্ট এন্ডে আপনি যেভাবে কোড করেন, ব্যাক এন্ডেও এক্স্যাক্টলি সেম ভাবে কোড করবেন, কোনো চিন্তা নাই। ওকে, আরেকটা মজার ফিচারের কথা বলি, যেটা বলে মূলত শেষ করবো, সেটা হচ্ছে টপ লেভেল অ্যাওয়েট। মানে কি? মানে আমরা জানি যে প্রমিস বেসড কাজ করতে হয় আমাদের সবসময় অ্যাসিনক্রোনাস ফিচারগুলো হ্যান্ডেল করার জন্য, কল ব্যাক হেল থেকে মুক্তি পাওয়ার জন্য। তারপরেও প্রমিস বেস সিস্টেমটা আসলে অতটাও অ্যাপ্রোপ্রিয়েট না, অতটাও আমাদের কল ব্যাক হেল থেকে মুক্তি দিতে পারে না, যার জন্য আসলে অ্যাসিঙ্ক অ্যাওয়েট। এর বিশেষত্ব হচ্ছে যে আমরা যখন অ্যাসিঙ্ক ফাংশন কল করব তখন তার ভিতরে আমরা অ্যাওয়েট করতে পারবো। মানে প্রমিসের কাজটা আমরা অ্যাওয়েট কল করার মাধ্যমে করতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে এই কাজটা করতে হবে সবসময় অ্যাসিঙ্ক ফাংশনের ভেতর থেকে। এটা একটা প্রবলেম। যেখানে আমার কোনো ফাংশন দরকার না সেখানেও আমাকে ইফি ফাংশন, মানে ইনস্ট্যান্টলি ইনভোকিং ফাংশন এক্সপ্রেশন, এটা কল করার মাধ্যমে অ্যাসিঙ্ক অ্যাওয়েট ফাংশনে কাজ করতে হয়, যেটা আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় প্রবলেম, এবং রায়ান্ডেল সাহেবের কাছে মনে হচ্ছে প্রবলেম, তাই তিনি এটাকে টপ লেভেলে নিয়ে গেছে। মানে এখন আমাদের অ্যাওয়েট করার জন্য কোনো অ্যাসিঙ্ক ফাংশনের দরকার পড়বে না, আমরা যে কোনো জায়গায়, যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তে অ্যাওয়েট করতে পারবো, এবং সেটা আমাদেরকে সঠিক রেজাল্ট দিবে। এরকম অসংখ্য প্রবলেম আছে ভাই, এরকম প্রবলেম, এরকম ব্রেকিং চেঞ্জ যেগুলো আপনাকে
ইমপ্রেস করবে অনেক আছে, যেগুলো বলে আসলে শেষ করা যাবে না। আমার এই ভিডিওটার মূল লক্ষ্য হচ্ছে হোয়াট ইজ ডিনো, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা, তাই আমি আর লেন্দি করতে চাচ্ছি না। তবে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, নোটজেসের মতো ডিনোর কিন্তু একটা বড় স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে। ডিনো এখানেও একটা স্মার্ট ডিসিশন নিয়েছে। যেই মডিউলগুলো আমরা কমনলি থার্ড পার্টি থেকে ইনস্টল করি, সেই মডিউলগুলো সবই স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে যুক্ত করে দিয়েছে, যেটা একটু আগেও আমি বলেছিলাম। আরো কিছু এক্সাম্পল দেখা যাক, যেমন আমরা কনসোলে কালারফুল টেক্সট দেখার জন্য ব্যবহার করে থাকি চক বা কালার্স নামক এনপিএম প্যাকেজ, সেটা এখন ডিনোতে রয়েছে, ডিনোর স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে রয়েছে। তারপরে আমরা ডেট টাইমের জন্য থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করে থাকি, এটা এখন স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে রয়েছে। এরকম ফ্লাক্স আছে, আর্টস বা নামক একটা হচ্ছে আমরা ব্যবহার করতাম, এনপিএম টুল ব্যবহার করতাম কমান্ড লাইন থেকে ইনপুটগুলোকে প্রসেস করার জন্য, এটা ফ্লাক্স নামক একটা মডিউলের মাধ্যমে ডিনো নিজেই প্রোভাইড করছে। তারপরে উইনস্টোন ব্যবহার করতাম আমরা লগ ম্যানেজ করার জন্য, এটা লগ নামক মডিউলের ভেতরে ডিনো নিজেই প্রোভাইড করছে। এরকম আরো আছে ডাব্লিউএস মানে ওয়েব সকেট, ইউইওয়াইডি জেনারেশন, ইনকোডিং, সবকিছু বড় আপনাকে একটা লাইব্রেরি দিচ্ছে, যেটা আপনি যদি এক্সপ্লোর করেন তাহলে আপনার অলমোস্ট থার্ড পার্টি লাইব্রেরির কাছে যেতেই হবে না। এছাড়া অসংখ্য থার্ড পার্টি লাইব্রেরি এর মধ্যেই চলে এসেছে, এবং প্রিভিয়াস যে লাইব্রেরিগুলো ছিল সেগুলো তারাও নিজেদেরকে একটু আপডেট করেছে, যার ফলে আপনি এগুলো ডিনোতে ব্যবহার করতে পারবেন। pika.dev নামক একটা প্যাকেজ ম্যানেজার সাইট আছে, সেখানে গেলেই আপনি মূলত দেখতে পারবেন যে কোন লাইব্রেরিটা আপনি সার্চ করবেন, সেখানে গিয়ে যে কোনো একটা লাইব্রেরির নাম দিয়ে সেই লাইব্রেরিটা আসলে ডিনোতে সাপোর্টেড কিনা, যদি সাপোর্টেড থাকে তাহলে ইম্পোর্ট নামক একটা অংশ আসবে, সেখান থেকে ইউআরএল প্রোভাইড করবে, সেই ইউআরএল থেকে আপনি ডিনো অ্যাপ্লিকেশনে ওটাকে ইম্পোর্ট করতে পারবেন। মানে যারা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার আছেন, জাভাস্ক্রিপ্টে ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ডে কোনো একটা জায়গায় কাজ করেন, নোডের উপরে কাজ করেন, তাদের আসলে ডিনোতে শিফট করার জন্য নতুন কোনো নলেজের দরকার পড়বে না। একবার জাস্ট টপ টু বটম ডিনো এর ওয়ার্কফ্লোটা এবং ডিনোর যে স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলো আছে সেগুলো একটু এক্সপ্লোর করলেই হয়ে যাবে। এর থেকে বেশি কিচ্ছু করতে হবে না, আই গ্যারান্টি ইউ, এর থেকে বেশি কিচ্ছু করতে হবে না। কেবল তো স্ট্যান্ডার্ড ভার্সন রিলিজ হলো, আর কিছুদিন ওয়েট করেন, অথবা এখন থেকে স্টাডি শুরু করে দেন, কারণ প্রথম একটা বিষয় নিয়ে স্টাডি করতে পারার মজাটাই আলাদা। সবার প্রথমে একটা বিষয় নিয়ে জানতে পারার মজাটাই আলাদা। তো যাই হোক, আমার পার্সোনালি মনে হয় যে ডিনো নোটজেসকে নিজেই রিপ্লেস করবে। প্রথমত নোটজেসের ক্রিয়েটর নিজেই এটা তৈরি করেছে, এবং তৈরি করার পেছনকার মূল লক্ষ্যটাই হচ্ছে নোটজেসের ভুলগুলোকে সংশোধন করা, আরো বেটার কিছু একটা নিয়ে আসা, আমাদের জন্য বেটার একটা সলিউশন প্রোভাইড করা। সো সেটা সে 100% ভাবে করেছে, সফলভাবে। তাই আমার মনে হয় খুব বেশি দিন সময় লাগবে না নোটজেসকে রিপ্লেস করে ডিনোকে সেই জায়গাটা বসাতে, এবং হ্যান্ডেলে তো লাগেইনি, আমাদেরও খুব বেশি দিন লাগবে না। তো আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো না লাগে আনসাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা আনলাইক করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। গুড বাই।